ডাকসু নির্বাচনে যেটা সবাইকে সারপ্রাইজ করেছে, শক করেছে, শিবিরের প্যানেলের সংখ্যাধিক্য। একটা সংগঠন যারা ওপেন ছিল না এত বছর, তারা কিভাবে এত ভালো করলো এবং এটার প্রভাব জাতীয় রাজনীতিতে কিভাবে পড়তে পারে। তো আমি গত কয়েকদিনে আপনার বেশ কয়েকটা ইউনিয়নে সফর করেছি। আপনার আগরপুর, জাহাঙ্গীরনগরে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল এবং সেখানে আমরা পার্টিকুলারলি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, একজন বীরশ্রেষ্ঠের সেখানে স্মৃতি বিজড়িত জাদুঘর আছে, আমরা সেই জাদুঘরটা ভিজিট করেছি এবং আপনারা জানেন যে জাদুঘরটা 2008 সালে করবার পর থেকে এরা যে মানে থাকার কথা ছিল এখন সেই অবস্থায় নাই, এটা একদম খুলে পড়ে আছে। এখানে বিড়াল কুকুর অবাধে যাতায়াত করছে, বন জঙ্গল হয়ে আছে, প্রত্যেকটা স্থাপনা ভেঙে চুরে খুবই বিশ্রী অবস্থায় আছে। তো একটা রাষ্ট্র তার বীরশ্রেষ্ঠদেরকে যদি ন্যূনতম সম্মান মর্যাদা দিতে না পারে, তার বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করা, নদী ভাঙনে যাচ্ছে, তার জাদুঘরটাকে যদি রক্ষণাবেক্ষণ করতে না পারে, তাহলে সেটা খুব দুঃখজনক। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আমি মাস 2 আগে যে এসেছিলাম এটা ভিজিট করে কিন্তু আমি ঢাকাতে গিয়ে মাননীয় যে সংস্কৃত বিষয়ক উপদেষ্টা আছেন মোসাম্মদ সরওয়ার ফারুকীর কাছে কিন্তু আমি স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দিয়েতে এটার ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছি এবং এখানেও আমরা জাহাঙ্গীরনগরে এটা ভিজিট করে এটার যে কোনো পরিবর্তন হয় নাই এটা আমি মাননীয় উপদেষ্টাকে জানিয়েছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপদেষ্টা আছেন ফারুকী আজম, ওনাকেও আমি জানিয়েছি, ওনার পিএসকে বলেছি, ইনফরমেশন দিয়েছি। এবং এই নদী ভাঙনের এখানে যে আপনার ব্যাগ ফেলা হচ্ছে, এইটার যে কাজগুলো হচ্ছে, এটা খুব মানসম্পন্ন কাজ হয় নাই। তো সেই কাজের ব্যাপারেও আমি মাননীয় উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানিয়েছি এবং ওনার ডিপার্টমেন্টের পরে আমি পানি উন্নয়ন বোর্ডের ডিজির সাথে কথা বলেছি যে এই কাজগুলোর ব্যাপারে সিরিয়াসলি দেখভাল করবার জন্য। তো এইটা হচ্ছে আমার জায়গা থেকে একটা জাহাঙ্গীরনগরের একটা গুরুত্বপূর্ণ ইউনিয়নের একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদিও আমাদের অনেক প্রান্তিক জায়গাতে এটা অবস্থিত, কিন্তু একজন বীরশ্রেষ্ঠের স্মৃতি সম্বলিত জায়গাগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে আমি জেলা পরিষদে কথা বলেছি, ডিসি মহোদয়কে জানিয়েছি, যেখানে যেখানে রাষ্ট্রের কথা বলা দরকার যে এটাকে সংস্কার করে একটা মানসম্পন্ন জায়গাতে নিয়ে আসার জন্য, সেটা আমি করেছি। আগরপুরের বাইরে হচ্ছে, আগরপুরের ভিতরে আরও কিছু জাহাপুরে গিয়েছি এবং আপনারা জানেন যে আগরপুরের 2টা স্বাস্থ্য উপকেন্দ্র আছে, একটা আগরপুরে আর একটা হচ্ছে জাহাপুরে, এবং এই দুইটারই অবস্থা খুবই খারাপ। তো আমি গতকালকে আমার সহকর্মীদেরকে নিয়ে বাবুগঞ্জ যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে বাহেরচরে, সেখানে গিয়েছিলাম এবং সেখানে যিনি দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা আছেন ডাক্তার সুভাষ সরকার, ওনার সাথে আমরা বসে কথা বলেছি এবং একইভাবে এই আমাদের 2 উপজেলার স্বাস্থ্যসেবা উন্নয়ন করবার জন্য আমরা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে এর আগে স্মারকলিপি দিয়েছি, দাবি দেওয়ার কথা বলেছিলাম। তো উনি গতকালকের ভিজিটে আপনার বরিশালের যে প্রধান স্বাস্থ্য প্রকৌশলী আছেন সেই ভদ্রলোক উনি এসেছিলেন এখানে। তো আমরা সবাই মিলে স্বাস্থ্যকেন্দ্রের যে সুবিধা অসুবিধাগুলো আছে এটা বোঝার চেষ্টা করেছি। আমাদের বারবারই বক্তব্য ছিল যে ওলনকাঠিতে আপনার 3 একর জমিতে 20 শয্যার একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু জমি অধিগ্রহণ করা আছে সরকারের। তো যেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে যেটা উপজেলার 5টা ইউনিয়ন যেতে পারে না, অ্যাক্সেস করতে পারে না, সেইখানে তো একটা উপস্বাস্থ্য উপকেন্দ্র থাকতে পারে না, স্বাস্থ্যকেন্দ্র থাকতে পারে না। তো আমরা ওনাকে জানিয়েছি, উপদেষ্টাদেরকেও জানিয়েছি যে এটা ট্রান্সফার করে এই বাবুগঞ্জে ওলনকাঠিতে যেখানে আপনার জমিটা অধিগ্রহণ করা আছে সেখানে এটা ট্রান্সফার করে নিয়ে আসা। আর আপাতত যে ট্রান্সফার করতে যে সময়টা লাগে সেখানে কী কী সার্ভিস দরকার, তো ওখানে আমরা পুরোটা ঘুরে দেখেছি যে ওয়ার্ডগুলোতে টয়লেটে পিছনে সামনে যে আবর্জনা জমে গেছে, তারপরে যে কোয়ার্টার আছে ওখানে স্টাফদের থাকার, সেটার মান বৃদ্ধি করা দরকার এবং এই বিষয়গুলোতে তারা একটা প্রজ্ঞাপন ইতিমধ্যে গতকালকে আমার ভিজিটের পরেই আপনার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে এবং নির্বাহী প্রকৌশলী আপনার এটা মিনিস্ট্রিতে পাঠাবে একটা বাজেটের জন্য। আমরা আশা করছি 1-2 কোটি টাকা যেটা দরকার এই পরিমাণ টাকা এখানে বরাদ্দ আসবে এবং সেটাকে কেন্দ্র করে যে রিপেয়ারের কাজগুলো, সংস্কারের কাজগুলো হওয়া দরকার সেটা হবে আর কি। এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে আমরা 3টা স্বাস্থ্য উপকেন্দ্র, আগরপুর, জাহাপুর আর মোহনগঞ্জে একটা আছে, এটার ওই যেটা কেন্দ্রটা আছে এটা একেবারে ধসে গেছে, সেবার মান খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হলে পানি জমে যায়, এরকম বাস্তবতা। 3টা কেন্দ্রের আপনার সংস্কার করার জন্য আবেদন করেছি এবং উপজেলার 10টা কমিউনিটি ক্লিনিক যেটা সবচেয়ে বেশি সেবা দেয়, যারা
এবং তাদের রিপেয়ার দরকার, সংস্কার দরকার, তাদের তালিকাও পাঠানো হয়েছে উন্নয়নের জন্য এবং বাজেটের জন্য। এই কাজটা আমরা করেছি। এর বাইরে হচ্ছে যে আমরা উপজেলার এই বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখতেছি। আপনার মাধবপাশার বেশ কয়েকটা জায়গাতে গেলাম, তারপরে হচ্ছে রহমতপুরের রামপট্টি, তারপরে হচ্ছে পশ্চিম রহমতপুরে গেলাম গতকালকে। তো কমন সমস্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল। সব এলাকার মানুষের কমন সমস্যা। বেশ কিছু এলাকাতে গভীর নলকূপের দাবি আছে। আজকে সকালে আমি মাধবপাশা হাই স্কুল, প্রাইমারি স্কুল যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ড ভিজিট করেছি। মাধবপাশা যে গার্লস স্কুল আছে গার্লস স্কুলের কম্পাউন্ড ভিজিট করেছি এবং ওখানেও দেখলাম যে আপনার বেসিক কিছু জিনিস দরকার। তো ইতিমধ্যে আমি শিক্ষা উপদেষ্টাকে আপনার মাধবপাশা স্কুলে যে নতুন বিল্ডিং দরকার সেই বিল্ডিংয়ের জন্য আমি স্মারকলিপি দিয়েছি এবং এটা ইতিমধ্যে শিক্ষার যে নির্বাহী প্রকৌশলীকে তাকে অর্ডার করে দেওয়া হয়েছে ওখানে স্কুল বিল্ডিং করে দেওয়ার জন্য। এবং ওখানে একটা খেলার মাঠ যেটা আছে ওটা সংস্কার করা দরকার। এইটা ডিসি মহোদয় ইতিমধ্যে আমাকে কথা দিয়েছে খেলার মাঠটা সংস্কার করে দেবে এবং ক্রিকেটাররা, ফুটবলাররা আন্তর্জাতিক যে মানের স্টেডিয়ামে খেলে ঠিক ওই লেভেলে এটা সংস্কার করা হবে, সেই মানের কথা তারা বলেছেন। এরপরে জেলা পরিষদে আমরা কথা বলেছি, ওখানে একটা টিউবওয়েল দরকার। ভিতরে প্রচুর অপরিচ্ছন্ন জায়গা পড়ে আছে, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং একটা দেয়াল করে দেওয়া, বাউন্ডারি ওয়াল করে দেওয়ার একটা আবেদন আছে। সেই কাজটা জেলা পরিষদ করে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তো এইটা হচ্ছে বাবুগঞ্জে আমাদের গত 4-5 দিনের যে কাজের নড়াচড়া এবং যে কাজগুলো আমরা খুবই জনসংশ্লিষ্ট মনে করছি, মানুষের কষ্টের ব্যাপার। আর এর বাইরেও আমি আপনার দেহের গতিতে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা ভিজিট করেছি। আপনার আবুল কালাম সরকারি কলেজ আছে, ওখানে একটা জানেন আপনারা সরকারি আবুল কালাম স্কুল কলেজ। এর চারপাশে আরও 2-3টা স্কুল আছে, প্রাইমারি স্কুল, মেয়েদের হাই স্কুল, একটা দাখিল মাদ্রাসা আছে রাকুদিয়াতে। এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি ভিজিট করেছি এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু কমন ঝামেলা আছে, সমস্যা আছে। এগুলোর আবেদনের জন্য আমরা বলেছি ইউনো বরাবর যখন আবেদনগুলো আসবে আবেদনগুলো নিয়ে জাতীয় পর্যায়ে মন্ত্রণালয়ে যতটুকু তদবির করা দরকার, লেগে থাকা দরকার কাজের জন্য, আমরা এটা লেগে থাকবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আমাদের এটা হচ্ছে বাবুগঞ্জ কেন্দ্রিক আমাদের যে নড়াচড়া। আর আপনারা জানেন যে 6 লেনের রাস্তার কাজ চলছে। গত সপ্তাহে আমি উপদেষ্টাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। মাননীয় উপদেষ্টারা আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তা বড় করার জন্য যেখানে অধিগ্রহণ করা দরকার, জমি ম্যানেজ করা দরকার, যাচাই বাছাই কমিটিতে ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যবস্থাপনাগুলো করা দরকার সেগুলো 6 লেনের কাজের জন্য চলছে। আর প্যারালালি আমরা বলেছিলাম ভাঙার পরে রাস্তার অবস্থা এত খারাপ, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং। যারা সম্প্রতি ঢাকা গিয়েছেন আপনারা দেখেছেন। এই রাস্তা সংস্কারের জন্য করেছি এবং মেরামতের কাজও বেশ দ্রুত চলছে। মাননীয় যোগাযোগ সচিব আমাকে জানালেন যে মেরামতের কাজ ব্যাপক গতিতে এগিয়ে চলছে। বীরগঞ্জের সেতুর ব্যাপারে আমাকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর নাগাদ এটা উদ্বোধন হবে কাজটা ইনশাআল্লাহ। আর বীরগঞ্জের রাস্তার পরে এই পারে এবং ওই পারে আপনারা জানেন যে পাকা রাস্তা শেষ হয়ে যাওয়ার পরের জায়গাটা খুবই খারাপ অবস্থা, ভাঙা চূড়া, একদম উঁচু নিচু এই জায়গাটা। আজকে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে আমি দেখা করেছি, ওনাকে বিনীতভাবে অনুরোধ করেছি যে আমাদের নদীর এই পারে ওই পারে খেয়াঘাট তো থাকবে পরেও, সেতু হয়ে যাওয়ার পরেও, অতএব পাকা রাস্তার পরে একদম ফেরিতে ওঠা পর্যন্ত অথবা খেয়াতে ওঠা পর্যন্ত রাস্তাটা যেন সুন্দর করে সমান করে দেয় এই পারে এবং মুরাদির পারে, দুই পারেই যেন এটা করে দেয়। এবং জেলা পরিষদ এটা ওয়াদা দিয়েছে ওনারা এটা করবে। আমি ডিসি মহোদয়ের সাথে এটা সমন্বয় করবো ইনশাল্লাহ, এই কাজগুলো চলবে আর কি। তো এলাকার এই কাজগুলো নিয়েই আমি গত 4-5 দিন ব্যস্ত ছিলাম। এটাই আপনাদেরকে, সাংবাদিকদেরকে, এলাকাবাসীকে আমার জানানোর যে দায়িত্ব সেটা আমি জানালাম। আর এর বাইরে জাতীয় বিষয়ে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হয়ে গেছে এবং ডাকসু নির্বাচন নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা চলছে। এর বাইরে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র সংসদ নির্বাচন চলছে। তো ডাকসু নির্বাচনে যেটা সবাইকে সারপ্রাইজ করেছে, শক করেছে, সেটা হচ্ছে শিবিরের প্যানেলের সংখ্যাধিক্য। একটা সংগঠন যারা ওপেন ছিল না এত বছর, তারা কিভাবে এত ভালো করলো এবং এটার প্রভাব জাতীয় রাজনীতিতে কিভাবে পড়তে পারে। আমাদের মন্তব্য হচ্ছে যে এইখানে আসলে শিবিরের যতটা না বিজয়, এর থেকে হচ্ছে অনেকগুলো নেতিবাচক প্রচারের একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা। শিবিরের যে ছেলেটা জিএস হয়েছে ফরহাদ, সে তো ক্যাম্পাসে খুব বেশি পরিচিত ছিল না। একটা মেয়ে তাকে রিড করে তার প্রার্থীতা বাতিল করার চেষ্টা করেছে। এইটা করে হেতে বিপরীত হয়েছে, এই ছেলেটাকে জাতীয়ভাবে পরিচয় করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে বাম ছাত্র সংগঠনগুলো মিলে অথবা তথাকথিত প্রগতিশীল সংগঠনগুলো মিলে শিবিরের ছেলেমেয়েদেরকে পাকিস্তানি বলা, তারপরে ইসলাম বিদ্বেষী মন্তব্য করা, যখন তখন রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেওয়া, তুমি জানি আমি জানি, সাদিক কারণ পাকিস্তানি,
এই যে একটা ট্রল করা, ট্যাগিং করার রাজনীতিটা করবার চেষ্টা করেছে অনেকে, ছাত্রদলের অনেক নেতারা সহ, এইটা ছাত্র সমাজ ভালোভাবে নেয় নাই। কারণ তারা মনে করেছে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা মেধাভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতি আসবে। আপনি কি করবেন কি করবেন না, কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিয়ে কথা বলবেন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য বিভিন্ন কারণে এবং বিএনপি এবং তার ছাত্র সংগঠনের নেতাকর্মীদের গত 1 বছরের যে আচার আচরণ সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দেখেছে, এটাও তাদেরকে একটা প্রতিবাদ করার একটা জায়গা করে দিয়েছে যে আমরা আসলে নির্বাচিত হওয়ার আগেই তারা যে কাজগুলো করেছে ক্যাম্পাসে, এটা তো আমাদের নিরাপত্তা সংকট তৈরি করবে। এবং এই নিরাপত্তা সংকটের কারণে তারা মনে করেছে যে আমাদের এটার প্রতিবাদ করা দরকার। এখন সে প্রতিবাদ করলে ভোটটা কাকে দেবে? যার জেতার সম্ভাবনা একটু বেশি তাকেই কিন্তু প্রতিবাদের ভোটটা মানুষ দেয়। তো এই জন্য এই যে বিশাল সংখ্যক ভোট পেয়েছে, এইটা আমার কাছে মনে হয়েছে বিভিন্ন চিন্তার যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ছিল তাদের একটা প্রতিবাদের ভোট। এই প্রতিবাদের ভোটগুলো জমা হতে হতে শিবিরের প্যানেলে চলে গেছে। এবং দেখেন যে প্যানেল থেকে 3জন সম্পাদকীয় পদ কিন্তু প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছে, এবং তারাও কিন্তু কোনো প্যানেল থেকে আসে নাই, তারা স্বতন্ত্র হয়েছে। অতএব এই যে নির্বাচনের পুরো প্যাটার্নটা, এটা আপনি কোনো ব্যাকরণে ফেলতে পারবেন না। আগের নির্বাচনের জাতীয় অথবা স্থানীয় অথবা ছাত্র সংসদের কোনো নির্বাচনের গ্রামারে আপনি এটা ফেলতে পারবেন না। এইটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনের নতুন গ্রামার। এবং এই ডাকসু নির্বাচনের গ্রামারটা যদি আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরতে না পারি, তাহলে আমাদের রাজনীতিটা বিপদে পড়বে। অতএব এই ডাকসু নির্বাচনে মানে জামাত শিবিরের বিজয় হয়েছে, মৌলবাদীদের উত্থান হয়েছে, দক্ষিণপন্থীদের বিজয় হয়েছে, এই ফ্রেমে দেখার কোনো সুযোগ নাই। এখানে প্যান্ট শার্ট পরা মেয়েরাও শিবিরের ছেলেদেরকে ভোট দিচ্ছে, এখন স্কার্ট পরা মেয়েটাও শিবিরের ছেলেকে ভোট দিচ্ছে। তাহলে এখন আপনি এটাকে কীভাবে জামাত শিবিরের প্যানেল বলবেন? কীভাবে ইসলামের পক্ষের প্যানেল বলা, দক্ষিণপন্থীদের মৌলবাদী জনগোষ্ঠী অথবা এই জঙ্গিদেরকে ভোট দিয়েছে, এটা তো আপনি বলতে পারবেন না। এটা বললে যেটা হবে, এই ছাত্রছাত্রীরা কিন্তু আবার প্রতিবাদ করবে, তারা এটাকে ভালোভাবে নেবে না। এবং এই শিক্ষার্থীদের প্রতিবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়বে। অতএব সেইটা ভালো হবে না। বরং রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি এটাকে দেখতে চাই যে গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থী তরুণ তরুণীদের যে চিন্তার প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে, এই প্যাটার্নটা আমাদের রাজনৈতিক দলের বোঝা দরকার। এইটা বুঝতে পারলেই জাতীয় নির্বাচন থেকে শুরু করে আগামী দিনের রাজনীতিতে আমরা ভালো করবার একটা সুযোগ পাবো। কারণ শিক্ষার্থীরা একটা নতুন রাজনীতি আশা করছে, এবং এই আশা করবার একটা জায়গা তারা এর আগে কখনো দেখাইতে পারে নাই, এবং গণ অভ্যুত্থানের পরে তারা এটা দেখানোর সুযোগ পেয়েছে। এবং এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করতেছি। হার্ড হচ্ছে এটার একটা মূল্যায়ন, সেটা হচ্ছে এইটার মাধ্যমে আগামী দিনের জাতীয় রাজনীতির জোট এবং জোট কেন্দ্রিক যে মেরুকরণটা হয়, সেই মেরুকরণের একটা বাস্তবতা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছে বলে মনে করতেছি। তো সেই ক্ষেত্রে ঐতিহাসিক যে মেরুকরণের যে বলয়, কার সাথে কার জোট হবে, সেই জোটের অঙ্কেও একটা হিসাব নিকাশ বদলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সেটা কি হবে? সেটা হচ্ছে ধরেন টানা আগামী 1-2 মাস বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচনের পরে এইটা আরও একটু সেটেল হবে। হয়তো একই প্যাটার্নের রেজাল্ট আমরা জাহাঙ্গীরনগরে দেখবো না, হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিফারেন্ট হবে, কৃষি বিশ্ববিদ্যালয় ডিফারেন্ট হবে। এই ডিফারেন্ট নির্বাচনের প্যাটার্নের কনক্লুশনটা যেটা হবে সেটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। অতএব আমি এটাকে লেসন আকারে নিচ্ছি। এবং আমাদের দল থেকে আপনার 7জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে ডাকসুতে, এবং তারা বিভিন্ন প্যানেলে করেছে। কারণ আমরা প্যানেল দিই নেই, আমরা ওদেরকে স্বাধীনতা দিয়েছি, তারা যখন যে প্যানেলে নির্বাচন করতে চায় তারা করবে। কেউ কেউ প্যানেলে করেছে, কেউ কেউ স্বতন্ত্র করেছে। রোকেয়া হলে আমাদের সদস্য পদে একটা মেয়ে নির্বাচিত হয়েছে। তো নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা বোধ করি আমাদের ছাত্র সংগঠনের যে সাইজ, সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। এবং আমাদের 7-8জন প্রার্থী যারা ছিল তারা সবাই খুব ভালো ভোট পেয়েছে, 1000, 1200, 1400, 1500 ভোট পেয়েছে। তো সেটা আমাদের জন্য একটা ব্যাপক অর্জন হিসাবে আমরা দেখি আর কি। এবং আমরা বোধ করছি যে জাতীয় নির্বাচনের যে দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো যেই পরিপক্ক আচরণ করার প্রয়োজন ছিল, তারা ডাকসুতে সেটা আসলে করেন নাই। কোনো দলই ভালোভাবে আচরণটা করেন নাই। মহড়া দেয়া, কোটি কোটি টাকা খরচ করা, যেগুলো নিয়ে আমরা বারবার বলছি, এবং তাদের পক্ষে ভোট চাওয়া, বাবা মাকে দিয়ে ভোট দেওয়ার জন্য পার্সু করা, এই কালচার থেকে তো আমরা বের হতে চাই। এটা হচ্ছে ডাকসু নিয়ে আমাদের মূল্যায়ন।
দেখেন, জগন্নাথ হলে 2000+ হিন্দু শিক্ষার্থীদের ভোট, এবং এই ভোটের প্যাটার্নটা যদি আপনি অ্যাসেস করেন, সেখানে শিবিরের প্যানেল পেয়েছে 10টা ভোট সর্বোচ্চ। তো এখন আমরা তো আমাদের দেশের মাইনরিটি ভোটিং প্যাটার্নটা জানি, তারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে ভোট দেয়। তাহলে এই এক্সাম্পলটাই প্রমাণ করছে ভোট আসলে কোথায় পড়েছে। এখানে কিন্তু ছাত্রদলের ভিপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। মেঘমোল্লার বসু একটা বাম জোট থেকে দাঁড়ায় আছে, সে ভোট অনেক বেশি পেয়েছে। তারপরে হচ্ছে উমামা ফাতেমা, যে আপনার বাম ছাত্র ফেডারেশনের নেত্রী, তারাও প্রচুর ভোট পেয়েছে। তাহলে আওয়ামী লীগের দোসররা ভোট তুলে কোথায় দিল? জামাত শিবিরকে তো দেয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে এই অ্যাসেসমেন্টটা তো রং। এবং ছাত্রী হলগুলোর ভোট যদি দেখেন, সেখানে প্রায় কাছাকাছি। কোনো কোনো জায়গায় ছাত্রদল বেশ ভালো করছে, কোনো কোনো জায়গাতে আবার শিবিরের ছেলেমেয়েরা ভালো করছে। তো এইখানে আপনি এই প্যাটার্নে যদি কেউ বোঝার চেষ্টা করে, সে রাজনীতিটাকে ভুল বুঝবে, এবং তারা বারবার এই ছাত্র সমাজকে না বুঝতে পেরে তাদের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, বড় রাজনৈতিক দলগুলো যে ভাষায় কথা বলছে, সেইটা নতুন প্রজন্মের ভাষা না। মাথায় রাখতে হবে, গত 20 বছর ধরে 22 বছর ধরে কেউ কিন্তু ভোট দেয় নাই। দেশের প্রায় 6 কোটি তরুণ, যাদের বয়স 35-40 হয়ে গেছে, তারা কোনোদিন ভোট দেয় নাই। অতএব তাদেরকে আমরা যদি বোঝার জন্য চেষ্টা না করে তাদেরকে ফ্রেমিং করি, রাজাকার, মৌলবাদী, জঙ্গি, আওয়ামী লীগের দোসর, এইভাবে ভোট দিচ্ছে, ওইভাবে দিচ্ছে, সেইটা কোনোভাবে আলটিমেটলি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। বরং হচ্ছে এটা অবজেক্টিভলি দেখা দরকার। এবং আমরা দেখতেই পাচ্ছি যে ব্লক ভোট, জগন্নাথ একটা গুড এক্সাম্পল, যে এটা জামাত শিবিরের প্যানেলে যায় নাই। এটা অথবা ইভেন ছাত্র সংগঠন যারা আপনার এনসিপির যে এনসিপির প্যানেলও কিন্তু সেরকম ভোট পায় নাই। তাহলে ভোটগুলো কোথায় গেল? তাহলে এখানে হাজার হাজার ভোট পেয়েছে বামপন্থীরা এবং ছাত্রদল। এটা এক্সাম্পলটা খুব পরিষ্কার। দেখেন, গত সপ্তাহে প্রফেসর ইউনূসের সাথে আমাদের মিটিং ছিল। মিটিংয়ে একটা বিষয় আমরা খুব পরিষ্কার, যে উনি খুবই দৃঢ় প্রতিজ্ঞ যে আগামী ফেব্রুয়ারিতে উনি নির্বাচন দিয়ে দেবেন। এবং টোটাল সরকারের যে ইন্টারনাল মুড, আমার সাথে ধরেন প্রায় প্রতি সপ্তাহে অনেক উপদেষ্টার সাথে রেগুলার দেখা হচ্ছে, সব পুরো গভর্নমেন্ট এক্সিট মুডে চলে গেছে, যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ভালোভাবে চলে যাবে। এবং নির্বাচন করার চ্যালেঞ্জ যে আছে, এটা কিন্তু আবার তারা সবাই স্বীকার করে, যে আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করবে কি না। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, ইলেকশনের মাঠে আপনার আওয়ামী লীগ নাই, অতএব বিএনপি কি এত আধিপত্য বিস্তার করবে যে নির্বাচনের মাঠ নষ্ট করে দেবে। এবং এটা আপনারা এলাকায় মহল্লায় টের পাচ্ছেন, যে বিএনপির বিভিন্ন গ্রুপ, আমার এলাকায় মাধববাসায় আমি 2 গ্রুপের রামদা মিছিল দেখছি। এখানে বিএনপির যে গ্রুপিং আছে, আপনারা যারা লোকাল পলিটিক্স ফলো করেন আপনারা জানবেন, এটা নিজে দেখেছি। ওর পিছনে পুলিশ দাঁড়ায় আছে, পুলিশ বেচারা কী করবে? 4 জন পুলিশ, 50-100 লোক রামদানিয়া মিছিল করতেছে, ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে, 4 জন পুলিশ কী করতে পারবে? কিছু করতে পারবে না। তো এইটা কিন্তু আমরা প্রফেসর ইউনূসকে যেমন বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, নির্বাচন কমিশনকেও বলেছি। এবং এই চ্যালেঞ্জ যে আছে, এটা তারা ফিল করতেছে, এবং তারা এটাকে অ্যাড্রেস করবার জন্য যথেষ্ট চেষ্টাও তারা করবে বলে আমাদেরকে ওয়াদা দিয়েছে। এবং আমাদের এই পরামর্শ দেখলাম প্রধান উপদেষ্টা উনি নিজে ব্যক্তিগতভাবে নোট নিয়েছে। ওনার টিম তো চারপাশে এগুলো সব নোট নিচ্ছিলেন, এবং উনি নিজে পার্সোনালি এগুলো নোট নিয়েছে, যে এটা আমাদের চ্যালেঞ্জ নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক নিরপেক্ষতা যেটা রক্ষা করা জরুরি। বাংলাদেশ জটিল জায়গা। ধরেন আপনারা যদি এক এলাকা থেকে আরেক এলাকা যেতে চান, আমি মাধবপাশায় আমি এই বাবুগঞ্জে ঘুরে দেখলাম, এত প্রত্যন্ত অঞ্চল আছে এখানে, কাঁচা রাস্তা। আপনার সেই চাঁদপাশা ইউনিয়নের একদম শেষ দিকে গেলাম, আপনার রফিয়াদি এলাকা, রাস্তার যে দুরবস্থা, আপনি যদি যান ওখানে কয়েক ঘন্টা লাগবে। বুলাদির শফিপুরে গেলাম, আপনার যাওয়া আসা মিলায় আপনি ঢাকা থেকে গিয়ে আবার চলে আসতে পারতাম, এই পরিমাণ পথ ঘুরে সেখানে যেতে হয়েছে। কিন্তু এখন এটা খুব জটিল জায়গা তো, এবং একদিনে তো আপনি 3টা নদীর উপরে বাদ দিতে পারবেন না। তো সেই বাস্তবতায় যতটুকু নিরপেক্ষ করা সম্ভব, এই চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো তারা অবগত। দেখেন, বিএনপি জামাতের তো রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে। এখন আগে তারা একসাথে আন্দোলন করছে, সেটা আওয়ামী লীগ সাপেক্ষে করছে। এখন যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নাই, নির্বাচনে নাই, তারা বটেই তারা চিন্তা করতেছে, জামাত মনে করতেছে যে আমি এখন দ্বিতীয় বৃহত্তম দল, অতএব আমার একটা বড় আঙ্গিকে খেলার সুযোগ আছে, তো সে কেন করবে না? বাবুগঞ্জের মাঠে যদি কেউ মেসি হওয়ার সুযোগ পায়, সে তো ফুটবল খেলে মেসি হইতে চাইবে। এখানে যদি কেউ মনে করে যে আমি শোয়েব আক্তারের মতো এখানে বল করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হবে এখানে, তো ছোটো মাঠে খেলে যদি কেউ সাকিব হইতে চায়, হওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার কাছে মনে হয় যে এখানে খুব বেশি টেনশন নাই। এগুলো আমি মনে করি এগুলো গণতান্ত্রিক চর্চা। এইটা যেন একটা অশালীন জায়গায় না যায়। ধরেন আপনাদের মনে থাকার কথা যে ঢাকাতে যখন যুবদলের একটা ছেলেকে পাথর মেরে খুন করা হইল, তখন তারেক রহমানের নামে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে,
খুব কুৎসিত শব্দে স্লোগান দেওয়া হয়েছে। আপনি বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি নেতাদের ব্যাপারে আমরা অভিযোগ করতেই পারি এবং সেটা তারেক রহমানকে আমরা আহ্বান করতে পারি আপনি এগুলোর অ্যাকশন নেন, কিন্তু তারেক রহমানের বাপমা তুলে গালাগালি করা এটা অশালীন। এই জন্য হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের ভাষা, রাজনীতিতে সমালোচনা করা এটা তো গণতান্ত্রিক প্র্যাকটিস, থাকতেই হবে, কিন্তু সেটা যেন বাপমা তুলে গালাগালি, স্ল্যাং, অপমান করা, অশালীন হওয়া এই লেভেলে না যায়। এবং আমরা হাসিনাকে গত 16 বছরে এই গালাগালি করি নাই যেগুলো ওই লোকগুলো তখন ওই বাচ্চারা ছেলেরা বিভিন্ন ক্যাম্পাসে তারেক রহমানকে গালাগালি করেছে। অতএব ওই জায়গাটা আমরা দেখতে চাই যেন এই শস্যের ভিতরে ভূত টুট, মানে এগুলো 80-র দশকের 70-এর দশকের শব্দ আর কি। আমরা মনে হয় যে আমাদের তরুণরা বিশেষ করে এই যে 6 কোটি তরুণ তারা আসলে ভিন্ন ভাষায় আমাদের রাজনীতি দেখতে চায়। আমি দেখলাম অনেক ছেলে মেয়েকে দেখলাম সাদেক কায়েমকে কেন ভোট দিয়েছে, বলছে ছেলেটা অত্যন্ত ভদ্র বিনয়ী। সিম্পল কারণ, মানে আমাকে একটা মানুষকে দেখে অনেক ভালো লাগছে, ভদ্র মানুষ লাগছে। এখন আপনি এই মেয়েটাকে যদি ট্যাগ করার চেষ্টা করেন তুমি মৌলবাদী, তুমি জঙ্গি, এই কারণে তুমি সাদেক কায়েমকে শিবিরকে ভোট দিচ্ছ, সে কিন্তু আপনার ব্যাপারে আরও বেশি মানে আরও খেপে যাবে। সে পরবর্তী প্রতিবাদ করবার জায়গা যখন আসবে সে আপনার বিরুদ্ধে আবার প্রতিবাদ করবে। অতএব এই বাস্তবতাগুলো আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের দেশে গণ অভ্যুত্থান পরবর্তী একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে, যে আমরা ভাষায় কাজে, যেমন গতকালকে আমি যখন দেহের গতিতে বাহের চরে যাচ্ছি, আপনার দেহের গতির বাজারের ওইখানে কোনায় একজন এসে আমাকে বললো যে ওই গাড়িতে সেলিমা আপা যাচ্ছে। আমি গাড়ি থেকে বের হয়ে উঠে গিয়ে সেলিমা আপার গাড়িতে গিয়ে আমি ওনাকে সালাম বলে আসছি। এখন উনি হয়তো নির্বাচন করবেন, আমিও নির্বাচন করব, কিন্তু বয়সে তো উনি আমার অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমার দাদির বয়সী, নানির বয়সী মানুষ, আমাকে সম্মানটা করতে হবে না? আমি ভাবতে থাকলাম ভাই আপনি নেতা, আমি আরেকটা পার্টির সেক্রেটারি, আপনি বাইরে হন আমি বাইরামু, মানে এগুলো করলে আপনি করতে পারেন, কিন্তু আমি মনে করছি যে এটা আমার একটা ভদ্রতার দায়িত্ব। আমি গাড়ি থেকে শোনার সাথে সাথে আমার পুরো টিম বের হয়ে গিয়ে ওনার গাড়ির কাছে গিয়ে আমি আপাকে সালাম বলছি যে আপা কেমন আছেন, ভালো আছেন কিনা, ঢাকায় কবে দেখা হবে, ওনার শরীরের খোঁজখবর নিয়েছি। এই ভদ্রতা থাকতে হবে তো আমাদের মধ্যে। এই ভদ্রতা যদি এই এই মানে ইনসাফের আচরণটা না থাকে তাহলে তো রাজনীতি কলুষিত হয়ে যাবে। আমরা চাই এখানে যারাই নির্বাচন করবেন নির্বাচনের ভাষায়, শব্দে, আচরণে পরিবর্তন আসা দরকার। এবং এই জন্য আপনারা যদি ফলো করেন, আমি আমার এলাকাতে জাতীয় রাজনীতি বিষয়ে কোনো বক্তব্য দিই না। আমি যে এতগুলো মিটিংয়ে বক্তব্য দিলাম, গ্রামে গঞ্জে স্কুলে, কোথাও কথা বলিনি একটা রাজনীতি নিয়ে। আজকে মাধবপাশা স্কুল কলেজে বক্তব্য দিলাম, মাধবপাশা গার্লস স্কুলে বক্তব্য দিলাম, লেখাপড়া নিয়ে কথা বলছি, শিক্ষা নিয়ে কথা বলেছি, ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আমি যে গতকালকে আপনার এই 4-5টা স্কুল কলেজে বক্তব্য দিয়েছি, একটা কলেজেও আমি রাজনৈতিক বক্তব্য দিইনি, দেশের কথা বলছি, শিক্ষার কথা বলছি। তো এই জন্য হচ্ছে আমি বোধ করি যে এলাকাতে রাজনীতির এই আচরণটা আমাকে মেনটেন করতে হবে। এলাকায় এসে আমি জাতীয় রাজনীতি অনেক বিষয়ে বক্তব্য দিই, এলাকাতে আমার বিষয় হলো ভাই জনগণের চাওয়া পাওয়ার বিষয়, আপনার এটা দরকার, আমি কী করতে পারবো, আমার কী করার সুযোগ আছে, আপনার তদবির করতে পারবো তো, আপনি আবেদন দেন, ইউনো বরাবর জমা দেন, আমার জায়গা থেকে এখানকার জন্য যতটুকু তদবির করার সুযোগ আছে আমি করব। আপনারা সাংবাদিক সমাজ ইতিমধ্যে দেখেছেন যে আমি বাবুগঞ্জের কাঁচা রাস্তা প্রায় 60-এর মতো কাঁচা রাস্তার আবেদন দিয়েছি, পাকা রাস্তা করার আবেদন দিয়েছি এরকম 40-45টা আলাদা আলাদা ডিপার্টমেন্টের সরকারের কাছে, টিউবওয়েলের আবেদন দিয়েছি প্রায় 60-এর মতো, আপনার মসজিদ মন্দিরের আবেদন দিয়েছি এরকম 65-70টার মতো, আপনাদের প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবের জন্য 2.5 লক্ষ টাকার আবেদন দিয়ে আসছি আমি দিয়ে আসছি। তো এখন এইটা হচ্ছে আমার রাজনীতি, যে জনগণের যেটা কষ্ট এইটা দূর করার চেষ্টা করাটা হলো আমার রাজনীতি। এখানে এসে আমি অমুকরে মারো, অমুকরে পিটাও, অমুকের রাজনীতি নিষিদ্ধ করো, আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমি ঢাকায় আলাপ করবো, কিন্তু আমার এলাকাতে এই আলাপ আমি করবো না, কারণ এটা এলাকাবাসীর কোনো কনসার্ন আমি দেখলাম না। তো যেই বিষয়টা এলাকাবাসীর কনসার্ন না সেই বিষয় নিয়ে আমি কেন কথা বলবো। তাই আমি বোধ করছি নির্বাচন নিয়ে হওয়ার কোনো ব্যাপারে কোনো শঙ্কা নাই। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এই পার্টি যারাই নির্বাচন করছে তাদের রাজনৈতিক এই বক্তব্যগুলো আছে, থাকবে, কিন্তু এটা সীমার মধ্যে থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আশা রাখি। রদবদলের 2টা বেনিফিটই আছে। একটা হচ্ছে দেখেন যে আমাদের এখানে যে ইউনো মহোদয় আছেন খুবই ভালো মানুষ, তার সাথে গত 2-3 মাস আমি কাজ করে যেটা দেখলাম অত্যন্ত আন্তরিক, যে কোনো অভাব অনটনের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা উনি করেন। আমি বেশ কিছু মসজিদ মাদ্রাসায় আপনাকে সাহায্যের জন্য বলেছি, উনি মাদ্রাসাগুলোতে এতিমখানাতে গিয়ে নিজে চাল দিয়ে আসছেন। রাস্তার কাজ ভালো হচ্ছে না, অনেক জায়গায় পিচ উঠে গেছে, আমি ওনাকে জানানোর পরে উনি নিজে গিয়ে সেখানে ওই কন্ট্রাক্টরকে ডেকে নিয়ে আসছেন এবং রাস্তার কাজ মনিটর করছেন। আমি তারপরে চাঁদপাশে আপনার ডিক্রিচর একটা জায়গা আছে, ওখানে আপনারা জানেন যে স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে,
ওখানে মাঠটা নিচু। তো আমি ওনাকে বলার পরে কিন্তু উনি প্রায় 1.5 লাখ করে 2 লাখ টাকার একটা বাজেট দিয়েছেন। এবং আপনারা সম্প্রতি গেলে ডিক্রির চরে দেখবেন যে ওখানে হাঁটার রাস্তাটা আমাদের উদ্যোগে আমরা ইট বসায় দিয়েছি ওখানে। এবং ওখানে ওই যে পানি জমে যেত, একটা নালা করে পানিটা খালে ফালানোর ব্যবস্থা করা, একটা কালভার্ট ছিল যেটা রেলিং ছিল না, বাচ্চারা পড়ে যেত, সেখানে আমরা রেলিং বসানোর ব্যবস্থা করেছি। তো আমরা ওনার সাথে কাজ করে দেখলাম যে খুব ভালো আন্তরিক মানুষ। এখন উনি কিন্তু এই উপজেলাটা চেনে, অতএব নির্বাচনে কোথায় কোথায় সহিংসতা হবে, ঝামেলা হইতে পারে, কোন সেন্টারে কীভাবে এটা ম্যানেজ করতে হবে, এটা কিন্তু উনি বোঝে। আবার ঠিক উল্টা যদি হয়, যে উনি যদি দুষ্টামি করার চিন্তা করেন, উনি কিন্তু দুষ্টামিও করতে পারবেন, কারণ উনি এলাকাটা চেনে। তো রাখার সুবিধা অসুবিধা যেমন আছে, বদলানোরও কিন্তু সুবিধা অসুবিধা আছে। আপনি নতুন ওসি আনলেন ডিসেম্বর মাসে, ওসিকে ফোন করে বললাম যে ভাই মাধবপাশা সেন্টারে মারামারি হতেছে, তো ভাই বলবে যে ভাই এটা কোথায়। নতুন ওসি যদি আসে নির্বাচনের আগে, সে, কারণ আমি তো এলাকার ছেলে হয়ে পথঘাট চিনতেছি, আমি তো এই পথঘাট চিনি না ভালোভাবে। তাহলে এখন যদি ওসি আসবেন, নতুন ইউনো আসবেন ডিসেম্বর জানুয়ারিতে, উনি আপনার এটা কীভাবে ম্যানেজ করবে, সেন্টার কোনটা, কোন স্কুলে ভোট হবে, কোন স্কুলে মারামারি হবে, পুলিশ লাগবে, আনসার লাগবে, কোন পথে যাব, খেওয়া পার হলে তাড়াতাড়ি হবে না ফেরি পার হলে তাড়াতাড়ি হবে। মিরগঞ্জে খেওয়া পার হলে কখনো কখনো লাভ হয়, আবার কখনো কখনো ফেরি পার হলে লাভ হয়। এটার একটা অঙ্ক আছে না? আমরা বহুবার গাড়ি এই পাশে রাইখা নৌকায় করে ওই পাশে চলে গেছি, কারণ মিটিং আছে। এখন এই ওসি আর টিওনো যদি নতুন আসে, সে তো গাড়ির ভিতরে বসে থাকবে, সে তো এই গ্রামার ধরতে ধরতে তার 2 মাস চলে যাবে। তো দুই পক্ষেই সুবিধা অসুবিধাটা আছে। আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে এটা একটু অ্যাসেস করার জন্য, যে আপনার কোথায় কোথায় রেখে লাভ আছে আর কোথায় কোথায় সরাইলে ভালো নির্বাচন হবে। এটা আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খোঁজখবর নিয়ে এটা বোঝার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে নির্বাচনটা ভালো করতে হবে, ভোটাররা যেন নির্ভয়ে নিঃশঙ্কে এক শঙ্কা ছাড়া সেন্টারে আসতে পারে, তার মন মতো ভোটটা দিতে পারে, এটা হলো আমরা সবাই চাই। দেখেন, এই ব্যাপারে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং তাদের কিছু নীতিমালা বদলাইতে হবে। ধরেন ঠিকাদার কারা হইতে পারবে, নীতিমালার মধ্যে আছে যে আপনি গত 15-20 বছর ধরে কী কাজ করছেন, এটার একটা তালিকা দিতে হয়, একটা প্রোফাইল দিতে হয়। তো এখন একই লোক তো গত 15 বছর 16 বছর কাজ করছে আওয়ামী লীগের সময়, এখন নতুন লোক তো কাজ পাচ্ছে না। আবার এই একই লোক তো 20তলা বিল্ডিং বানাইছে, তো নতুন 20তলা বিল্ডিং তো নতুন কন্ট্রাক্টরে দিচ্ছে না। এখন ওনাদেরকে আমরা এগুলো বলেছি, ওনারা বিবেচনা করতেছেন। নীতিমালা পরিবর্তন না করা পর্যন্ত এটা সমাধান হবে না। তবে আমরা এই রাজনৈতিক ঠিকাদারদের বিরুদ্ধে এটা কথা বলছি। একটা নীতিমালা যদি করা যায়, যারা ঠিকাদার তারা রাজনীতি করতে পারবেন না, যদি আপনি এইটা একটু কেটে দিতে পারেন, তাহলে বোধ করছি যে একটা বড় লাভ হবে। এবং দেখেছেন সম্প্রতি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক লোকরা এখন ম্যানেজিং কমিটি, তারপরে এই গভর্নিং বডির চেয়ারম্যান হইতে পারবে না, ওখানে ক্রাইটেরিয়া বলে দিচ্ছে। অনার্স মাস্টার্স দিয়ে দিয়েছে এবং অফিসার, কোন ক্যাটাগরির অফিসাররা সভাপতি হইতে পারবে, এটা নিয়ে কিন্তু আমি স্ট্রংলি কাজ করছি। জুলাই মাসে শিক্ষা উপদেষ্টাকে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থাকে রাজনীতির সাথে জড়িত এমন সব লোকদেরকে সরাইয়া দেন। লেখাপড়ার সাথে রাজনীতিবিদদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। সেখানে প্রোগ্রামে মেহমান হিসাবে যাবে, কিন্তু ম্যানেজমেন্টে সে কোনো রোল প্লে করতে পারবে না। এবং শিক্ষা উপদেষ্টা করেছে, নতুন প্রজ্ঞাপনে দেখলাম এটা তারা করেছে। একইভাবে ঠিকাদারদের ব্যাপারে আমরা কথা বলে যাচ্ছি, আমাদের জায়গা থেকে যতটুকু আওয়াজ তোলা দরকার আমরা করবো ইনশাআল্লাহ।